বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। বিবিএ টিচিং হোম কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সেলিম মাহমুদ সজীব আজকের লাইভ ক্লাসে তোমাদের সাথে রয়েছি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় ক্যাপিটাল স্ট্রাকচার নিয়ে। ক্যাপিটাল স্ট্রাকচার এটি অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়টি বিবিএ অনার্স হিসাব বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষের প্রিন্সিপালস অফ ফিন্যান্স এবং অনার্স দ্বিতীয় বর্ষ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপালস অফ ফিন্যান্স, এছাড়াও অনার্স ফোর্থ ইয়ার চতুর্থ বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের অ্যাকাউন্টিং থিওরি অধ্যায় এবং চতুর্থ বর্ষ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই বইটাতেও এই ক্যাপিটাল স্ট্রাকচার অধ্যায়টি রয়েছে। যেহেতু এই একটি মাত্র চ্যাপ্টার এতগুলো ইয়ার এবং বই অন্তর্ভুক্ত রয়েছে, তাই এই অধ্যায়টি আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। এবং আজকে আমি যে ক্লাসটি আলোচনা করতে যাচ্ছি, যে অঙ্কটি আমি দেখাবো, বিগত বছরগুলোতে এই অঙ্কটি অনেকবার বোর্ড কোশ্চেনে চলে এসেছে, তাই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। তো আমি হোয়াইট বোর্ডে একটি কোশ্চেন উঠিয়ে দিয়েছি। এই প্রশ্নটি অনার্স চতুর্থ বর্ষ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাকাউন্টিং থিওরি বইয়ের ক্যাপিটাল স্ট্রাকচারের একটি অঙ্ক। এটি ফোর্থ ইয়ারের 2012 সালের একটি বোর্ড কোশ্চেন। এছাড়াও যারা অনার্স প্রথম বর্ষ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যারা রয়েছে, এছাড়াও ফোর্থ ইয়ারে যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে রয়েছে, তাদের সাথেও এই অঙ্কটি হুবহু মিলে যাবে। যার যে বই রয়েছে, যদি বইয়ের সাথে কোশ্চেনটি একদম মিলে না যায় তাতে কোনো সমস্যা নেই। স্ট্রাকচারটা ঠিক একইভাবে থাকবে কোশ্চেনে, শুধুমাত্র অঙ্কের যে সংখ্যা ডাটাগুলো রয়েছে এগুলো একটু চেঞ্জ হতে পারে। তাই আমি এই একটি মাত্র অঙ্ক দিয়ে প্রত্যেকটা ইয়ার এবং অধ্যায়ের এই ক্যাপিটাল স্ট্রাকচার সংক্রান্ত যে ডিটেলস আছে সেটি আজকে বুঝিয়ে দিব। আশা করি আজকের ক্লাসটি করার পর এই টাইপের কোনো অঙ্ক নিয়ে ক্যাপিটাল স্ট্রাকচারে কোনো সমস্যা থাকবে না। এই অঙ্কটি বইয়ে ছক আকারে করে দেওয়া আছে। আমি আজকে ছকের ভিন্নতায় অন্য একটি নিয়মের মাধ্যমে অঙ্কটি বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা কোশ্চেনটি পড়ে নিব। প্রশ্নে বলা আছে, দ্য 7 ডিরেক্টরস 7 জন পরিচালক অফ দ্য বোর্ড অফ পদ্মা লিমিটেড কোম্পানির গোয়িং ডিক্লার দ্য মোস্ট ডিজায়ারেবল ক্যাপিটাল স্ট্রাকচার। তারা ডিক্লার করতে যাচ্ছে, ঘোষণা করবে যে মোস্ট ডিজায়ারেবল কাঙ্ক্ষিত ক্যাপিটাল স্ট্রাকচার কোনটি আমাদের কোম্পানির জন্য। ভেরিয়াস লেভেল, নিচে বিভিন্ন লেভেলের ক্যাপিটাল স্ট্রাকচারগুলো দেওয়া আছে। ডেপ্ট এবং ইকুইটি মিক্সড করতে বলছে, যে আফটার ট্যাক্স বাদ দেওয়ার পরে ডেপ্ট এবং ইকুইটিগুলো নিচে গিভেন বিলো দেওয়া আছে। আমাদেরকে বের করতে হবে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বলতে বোঝায় যে ক্যাপিটাল স্ট্রাকচারে আমাদের সব থেকে কম খরচ হবে, ওই স্ট্রাকচারটাকে আমরা বলি অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। তাহলে
এখানে 7 জন ডিরেক্টরস মিস্টার এ বি সি ডি এবং পি কিউ আর, এই 7 জন ডিরেক্টরস তাদের আলাদা আলাদা মতামত প্রকাশ করেছে যে কে কতটুকু ডেপ্ট এবং ইকুইটিকে মিক্সড করবে। এই 7 জন ডিরেক্টরের মধ্যে কার ডিসিশনটা সব থেকে বেটার, আজকে আমাদেরকে সেটাই খুঁজে বের করতে হবে। তার আগে আমাদের কিছু সূত্রাবলী সম্পর্কে ধারণা রাখতে হবে। ক্যাপিটাল স্ট্রাকচার অধ্যায়টি মূলত দুটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন, আর একটি হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি। ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি যেটা, এর মধ্যে আমাদের সূত্র দ্বারা অঙ্ক করতে হয়। আজকে যে অঙ্কটি আমাদের এখানে রয়েছে এটি মূলত ক্যাপিটাল স্ট্রাকচারের থিওরির একটি অংশ। এখানে আমাদের ডেপ্ট ইকুইটি মিক্সডের মাধ্যমে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার করতে বলছে। অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারের যে সূত্রটি রয়েছে, সূত্রটি হচ্ছে KO, অর্থাৎ অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বা ডেপ্ট ইকুইটি মিক্সড বা ওয়েট অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এই সবগুলোকেই প্রকাশ করা হয় KO দ্বারা। KOর বিভিন্ন সূত্র রয়েছে, তবে অঙ্কের ডাটা অনুযায়ী আমাদেরকে বুঝতে হবে এখানে কোন সূত্রটি ব্যবহার করতে হবে। তো আজকের অঙ্কের যে ডাটা দেওয়া রয়েছে সেই অনুযায়ী আমাদের সূত্র ব্যবহার করতে হবে KE ইন্টু S/V প্লাস KD ইন্টু B/V। এই হচ্ছে আমাদের আজকের অঙ্ক সমাধান করার সূত্র। এই একটি সূত্র ব্যবহার করে আজকে আমরা পুরো অঙ্কটি সমাধান করে ফেলতে পারি। এখন আমরা একটু জেনে নেই যে এইগুলোর পূর্ণ রূপ কি। KO হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, এটাকে বলা হয় KO সংক্ষিপ্ত রূপ। একে ওয়েট অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালও বলা হয়। KE ইকুয়াল হচ্ছে কস্ট অফ ইকুইটি, অর্থাৎ সাধারণ শেয়ারের ব্যয়। এখানে রয়েছে S, মার্কেট ভ্যালু অফ টোটাল শেয়ার, অর্থাৎ বাজারে যত শেয়ার রয়েছে তার ভ্যালু। V ইকুয়াল হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম, অর্থাৎ একটি ফার্মের মোট ভ্যালু বা মূল্য হচ্ছে V। এরপরে রয়েছে আমাদের এখানে KD হচ্ছে কস্ট অফ ডেপ্ট, অর্থাৎ ঋণের ব্যয়কে KD দ্বারা প্রকাশ করা হয়। B, এখানে রয়েছে B হচ্ছে টোটাল ডেপ্ট ক্যাপিটাল, টোটাল ঋণের পরিমাণ। তাহলে আমরা সূত্রটির পূর্ণরূপ অর্থাৎ বিস্তারিত জেনে নিলাম। এখন আমাদেরকে এই সূত্রের যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলার সাথে প্রশ্নের সাথে একটু ম্যাচ করে দেখতে হবে। আমরা প্রশ্নটা আরেকবার দেখি। বলা ছিল যে 7 ডিরেক্টরস অফ দ্য বোর্ড অফ পদ্মা লিমিটেডের 7 জন ডিরেক্টর তার ডিক্লেয়ার করেছে দ্য মোস্ট ডিজায়ারেবল ক্যাপিটাল স্ট্রাকচার ভেরিয়াস লেভেল, নিচের লেভেল থেকে কোনটা মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যাপিটাল স্ট্রাকচার, অর্থাৎ অপটিমাম কোনটা। এখন অপটিমাম কোনটা, দেখো নিচে কি ডাটা দেওয়া আছে। এখানে বলা আছে ডেপ্ট অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড, অর্থাৎ টোটাল যে ক্যাপিটাল এমপ্লয়েড মোট মূলধন রয়েছে এর মধ্যে ডেপ্ট হচ্ছে এখানে কি 0%। মিস্টার বির ক্ষেত্রে ডেপ্ট হচ্ছে 10%, সির ক্ষেত্রে 15, এইভাবে যথাক্রমে দেওয়া আছে। টোটাল ক্যাপিটাল বা টোটাল ভ্যালুকে প্রকাশ করা হয় V দ্বারা। V হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম, তাহলে V হচ্ছে আমাদের টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড। ভির একটি সূত্র রয়েছে, সেটি হচ্ছে S+B, অর্থাৎ একটি ফার্মের টোটাল ভ্যালু নির্ণয় করতে গেলে ওই ফার্মের মোট শেয়ার মূলধন অর্থাৎ S মার্কেট ভ্যালু অফ টোটাল শেয়ার এবং B অর্থাৎ টোটাল ডেপ্ট ক্যাপিটাল, অর্থাৎ একটি ফার্মের
মোট টাকা বা ভ্যালু নির্ণয় করা হয় ওই ফার্মের টোটাল শেয়ার মূলধন এবং টোটাল ঋণ মূলধন। ঋণ এবং শেয়ার এই দুইটার যোগফল হচ্ছে ফার্মের ভ্যালু ভি। ধরে নাও আমি যদি বলি একটি ফার্মের মূল্য হচ্ছে মোট 100 টাকা এবং বলে দিলাম যার মধ্যে এস অর্থাৎ শেয়ার ক্যাপিটাল হচ্ছে 20 টাকা। তাহলে এবার তোমরাই বলো তাহলে ডেপ্ট ক্যাপিটাল কত হবে? যেহেতু আমি বলেছি ভির মান অর্থাৎ ফার্মের ভ্যালু হচ্ছে শেয়ার এবং ঋণ দুইটার যোগফল, যেহেতু এস হচ্ছে 20 তার মানে টোটাল ভ্যালু 100 থেকে যদি আমরা এস শেয়ার মূলধন বাদ দিয়ে দিই তাহলে থাকবে বাকি 80 টাকা ডেপ্ট। আবার যদি আমরা ধরে নেই টোটাল ফার্মের ভ্যালু 100 যার মধ্যে ডেপ্ট ঋণ রয়েছে মাত্র 10%, সেই ক্ষেত্রে তাহলে এস এর পরিমাণ হবে 90 অর্থাৎ শেয়ার মূলধন হচ্ছে 90। আমাদের খেয়াল রাখতে হবে সব সময় ফার্মের ভ্যালু এবং এস প্লাস বি কি হবে? সমান হবে। এখন যদি বলি ফার্মের কোনো ঋণ নেই অর্থাৎ ঋণের পরিমাণ হচ্ছে 0, তাহলে বোঝাই যাচ্ছে আমাদের শেয়ারের পরিমাণ হবে 100%। অর্থাৎ ফার্মের ভ্যালু যদি হয় 100 টাকা, যদি ফার্মের কোনো ঋণ না থাকে সেই ক্ষেত্রে শেয়ারটাও হচ্ছে 100 টাকা। এবার আমরা এদিকে একটু খেয়াল করে দেখি, ডেপ্ট অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড অর্থাৎ টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড টোটাল ভ্যালুর মধ্যে এগুলো হচ্ছে ঋণের পরিমাণ দেওয়া অর্থাৎ এস এর পরিমাণগুলো দেওয়া নেই। তো আমরা যদি ঋণের পরিমাণটা জানি তাহলে কি হবে? এস এর পরিমাণটা খুব সহজে বের করে ফেলতে পারবো। একটু খেয়াল করি, যেহেতু ডেপ্ট অ্যাজ পার্সেন্টেজ এগুলো হচ্ছে সব ঋণের পার্সেন্টেজ দেওয়া, তাহলে আমি ধরে নিলাম একটি ফার্মের অর্থাৎ পদ্মা লিমিটেডের টোটাল ফার্মের ভ্যালু হচ্ছে 100%, যার মধ্যে মিস্টার এর যদি হয় ঋণের ডেপ্ট পার্সেন্টেজ, ডেপ্ট মানে কি বি, বির পার্সেন্টেজ যদি হয় 0%, তাহলে বলো এস কত হবে? তার মানে এস হচ্ছে 100%, কারণ কি সব সময় উভয় পাশ কি হবে? সমান হবে। আবার মিস্টার বির ক্ষেত্রে ঋণের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি বির হচ্ছে 10%, তাহলে এস কত? অবশিষ্ট 90%। অর্থাৎ এই সূত্রের ক্ষেত্রে ডেপ্ট অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল ক্যাপিটাল যেটা দেওয়া আছে এটাকে আমরা বি বলতে পারি। এরপরে দেওয়া আছে কস্ট অফ ডেপ্ট, আমরা জানি কস্ট অফ ডেপ্ট হচ্ছে কেডি অর্থাৎ এগুলো হচ্ছে কেডির মান, এবং শেষে রয়েছে কস্ট অফ ইকুইটি, আমরা জানি কস্ট অফ ইকুইটিকে প্রকাশ করে কে ই দ্বারা অর্থাৎ এগুলো হচ্ছে কি। আশা করি প্রশ্নর ধরনটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আসো সমাধান কিভাবে করব। আমাদের উপরে ফর্মুলাটা লেখা আছে, এবার আমরা শুধু ফর্মুলার মধ্যে মানগুলো বসিয়ে খুব সহজে সমাধান করে ফেলব। তো শুরুতে আমরা মিস্টার এ কে দিয়ে শুরু করি। উপরে ফর্মুলাটা আমরা লিখে নেব পরীক্ষায়, ফর্মুলা, হ্যাঁ ফর্মুলা দিয়ে আমরা কোলন দেব, তারপরে এই সূত্রটা আমরা পাশে বসিয়ে দেব। এবার আসো নিচে, তাহলে মিস্টার এ দিয়ে শুরু করি। মিস্টার এর জন্য কেওর মান কত হবে? এই কেওটাকে আমি এখানে বসাইলাম। এবার আসো কে ই, মিস্টার এর কে ই কত? এই হচ্ছে মিস্টার এ, এটা হচ্ছে কেডি, এটা হচ্ছে কে ই 12, যেহেতু উপরে পার্সেন্ট চিহ্ন দেওয়া আছে অর্থাৎ এটি 12%, 12%। তো আমি পার্সেন্ট চিহ্ন দিচ্ছি না, কারণ প্রত্যেকটাতে বারবার চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নাই, শুধু আমরা রেজাল্টে গিয়ে একবারে পার্সেন্ট চিহ্নটা দিয়ে দিব। তো আমি 12 বসালাম, ভির মান আপাতত লিখলাম না। এবার আসো কেডি, কেডি হচ্ছে কস্ট অফ ডেপ্ট কত? 5%, তাহলে কেডির মান হচ্ছে 5, এখানে আমি ফাঁকা রাখলাম। একটু আগে যেটা বলতেছিলাম যে টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড, এইটা হচ্ছে টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড মানে ভি। ক্যাপিটাল এমপ্লয়েড বলতে বোঝা যাচ্ছে ভি এবং ডেপ্টাস পার্সেন্টেজ যার মধ্যে ঋণের পরিমাণগুলো পার্সেন্ট আকারে দেওয়া আছে। তাহলে আমরা যেহেতু জানি যে ভি ইকুয়াল হচ্ছে এস প্লাস বি, তো বির মানটা দেওয়া আছে, তাহলে বাকিটা হচ্ছে কি এস।
যেহেতু ডেপটা পার্সেন্টেন্সে দেওয়া আছে তাই আমি ধরে নিলাম ফার্মের টোটাল ভ্যালু হচ্ছে 100%। যেহেতু পার্সেন্ট চিহ্ন আমরা আপাতত দিচ্ছি না তাই শুধু 100 বসিয়ে দিলাম। তাহলে আমরা পেলাম ফার্মের ভ্যালু টোটাল ভ্যালু হচ্ছে 100%, যার মধ্যে বি মিস্টার এর বি অর্থাৎ ঋণের পরিমাণ হচ্ছে 0%। তাহলে বি যদি হয় 0 তাহলে এবার বলো এস কত হবে। যেহেতু আমরা জানি যে বি এবং এস এই দুইটার যোগফল হচ্ছে নিচের ভি 100 সমান, যেহেতু 100-র মধ্যে বি হচ্ছে 0 তার মানে এস কত, বাকি 100। এবং এইখানে যদি বি হতো 10% তাহলে এটা কত হতো, 90%। ঠিক আছে, এবার চলো আমরা ক্যালকুলেশন করে ফেলি। তাহলে এখানে 12 100 এখানে যদি আমরা ভাগ করে দিই, এখানে হচ্ছে 1 প্লাস 5 ইন্টু 0কে 100 দিয়ে ভাগ করলে 0। তাহলে এখানে গুণ করলে হচ্ছে 12 প্লাস 5 ইন্টু 0 ইকুয়াল 0, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 12। তো যেহেতু সবগুলো পার্সেন্ট তাই আমাদেরকে লাস্টের যে রেজাল্ট এখানে কি করতে হবে, একটা পার্সেন্ট চিহ্ন দিয়ে দিতে হবে। অনুরূপভাবে এখন যদি আমরা করি মিস্টার বি, তাহলে মিস্টার বির কেও কত, যেহেতু সূত্র আমাদের উপরে লেখা আছে তাই আমরা বারবার সূত্র লিখব না, বারবার সূত্র না লিখে শুধু মান বসিয়ে দেব। তাহলে বির ক্ষেত্রে কে এর মান, মিস্টার বি বির কে এর মান হচ্ছে 12, এখানে আবার 12 লিখলাম। এখানে ভির মান তো 100 আমরা জানি, এবং কস্ট অফ ডেপ্ট কে ডি এর মান হচ্ছে 5, ভির মান 100। এবার আসো এস এবং বি বসাবো। যেহেতু ডেপ্টাস পার্সেন্টেজ বির পার্সেন্টগুলো দেওয়া আছে, বি হচ্ছে কত 10%, তাহলে মিস্টার বির ক্ষেত্রে ঋণের পরিমাণ বা ডেপ্ট বি 10%। 100-র মধ্যে যদি ঋণের পরিমাণ হয় 10% তাহলে শেয়ার কত, বাকি 90%। বুঝতে পেরেছ? এবার আসো আমরা ক্যালকুলেশন করি। 12 গুণন হচ্ছে, আমরা যদি 90কে ভাগ করে দিই তাহলে 0.90 প্লাস 5 ইন্টু 10কে ভাগ করলে 100 দিয়ে 0.10। এবার চলো আমরা একটু ক্যালকুলেটরে গুণ করে দিই। 12 গুণন হচ্ছে 0.9, এটা হচ্ছে 10.80 প্লাস 5 ইন্টু 0.10, এটা হচ্ছে 0.50। এবার চলো যোগ করে দেই, 10.80 প্লাস 0.50, আমাদের মান চলে আসছে 11.3%। 3 পরে একটা 0 আসে, আমরা 0 দিলেও দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই। এইভাবে আমরা মিস্টার এ এবং বি, মিস্টার বি দুটি রিকোয়ার করে ফেললাম। এবার আসো মিস্টার সি। মিস্টার সির ক্ষেত্রে একই ওয়েতে, আর কোনো চেঞ্জ নাই, সেই একইভাবে কেও। তো আমরা মান বসাচ্ছি মিস্টার সি। মিস্টার সির জন্য কে ইর মান হচ্ছে, আমাদের কে ইর মান দেওয়া আছে 12.5, 12.5, ভির মান 100 রাখলাম, আর কেডির মান হচ্ছে এখানে কত, ডেপ্ট হচ্ছে 5, ভির মান 100। এবার এস এবং বি বসানোর সময় চলে এসেছে। এবার আসো প্রথমে আমরা বির মানটা দেখি। এখানে বি দেওয়া আছে কত, সির জন্য 15%, তাহলে বি যদি হয় এখানে 15, তাহলে এস কত হবে, 100-এর বাকিটা, অর্থাৎ 100 থেকে 15 মাইনাস করলে থাকে কত, 85। 1200 মান বসিয়ে দেই, ভাগ করলে 100 দিয়ে 0.85 প্লাস 5 ইন্টু 0.15। এবার আমরা গুণ করে দেই, 12.5 গুণন হচ্ছে 0.8, 12.5 গুণন 0.85, এটা হচ্ছে 10.625 দেওয়া আছে, তাহলে আমরা 63 দিতে পারি, প্লাস 5 গুণন 0.15, 0.75। এবার এই দুটোকে আমরা যোগ করে দেই, 10.63। টোটাল রেজাল্ট আসে আমাদের,
11.38। এইভাবে আমরা ABC তিনটা রিকোয়ার করে ফেললাম। আমরা ব্যতিক্রম কোনো নিয়মে যাব না, এই একইভাবে আমাদেরকে আরও বাকিগুলো ক্যালকুলেশন করতে হবে, মিস্টার ডি, মিস্টার তারপরে পি, কিউ, আর। তাহলে 1 2 3 4 5 6 7 টোটাল 7টি এই একইভাবে মিস্টার ABC দিয়ে আমাদেরকে 7টি ডিরেক্টরের ডেপ্ট ইকুইটি মিক্সড বের করতে হবে এবং আমাদের এইভাবে 7টি রেজাল্ট চলে আসবে। আশা করি তোমরা বাকিগুলো ক্যালকুলেশন করে ফেলতে পারবে। বাকিগুলো ক্যালকুলেশন করার পর আমি বাকিগুলো আর করছি না, তোমরা নিজেরা করে নিবে। যদি না বুঝো কোথাও তাহলে আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমি বাকিটা তোমাদেরকে সমাধান করে দেব। তাহলে সবগুলো যদি আমরা কেউ বের করে ফেলি, সবগুলো কেউ বের করার পর আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি? 7টি ডেপ্ট ইকুইটি মিক্সড যখন আমরা বের করব তখন আমাদের এরকম করে একটা রেজাল্ট চলে আসবে। এখানে আমরা 3টা রেজাল্ট দেখতে পাচ্ছি। তো আমি আপাতত বইয়ের রেজাল্টটাই নিয়ে নিচ্ছি। তো বইয়ের রেজাল্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কয়টা মান চলে আসবে তার মধ্যে সবচাইতে ছোট হবে, তোমরা বাসায় যদি পুরোটা করে ফেলো দেখতে পারবে যে মিস্টার বির যে মানটা রয়েছে এটা হচ্ছে সবচাইতে ছোট হবে। অর্থাৎ এই যে 11.30%। এই যে এখানে 12, তাহলে এটার থেকে এটা ছোট, এবং বাকি আরও যেগুলো আমরা করব 7টার মধ্যে এইটা হবে আমাদের কি সব থেকে ছোট। তো ছোট যে মানটা আসবে এইটাই হবে আমাদের সর্বোচ্চ বেটার মিক্সড ডেপ্ট ইকুইটি মিক্সড। কিভাবে বুঝবো? যেহেতু এখানে আমাদের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেওটা সব থেকে ছোট, যার কেও ছোট হয় সেটাই অপটিমাম ডেপ্ট ইকুইটি মিক্সড হয়। এবং ডেপ্ট ইকুইটি মিক্সডটা আমাদেরকে একটু কমেন্টসে দেখাই দিতে হবে। তো কিভাবে আমরা কমেন্টস লিখব? আমরা দেখতে পাচ্ছি এখানে ডেপ্ট ইকুইটি মিক্সডটা কিভাবে হলো। এই যে 10% এইটা ছিল বি, বি মানে হচ্ছে কি ডেপ্ট, বি মানে হচ্ছে ডেপ্ট, এবং 90% এটা ছিল এস, এস মানে হচ্ছে কি শেয়ার। অর্থাৎ মিস্টার বি তার টোটাল মূলধনের মধ্যে ঋণ নিয়েছিল 10% এবং শেয়ার নিয়েছিল 90%। এই যে 10% টোটাল মূলধনের মধ্যে ঋণ এবং বাকি 90% শেয়ার, এইটা যদি আমরা মিক্সড করি তাহলে আমাদের জন্য সব থেকে বেটার হয়। যেহেতু এখানে আমাদের ডেপ্ট ইকুইটি মিক্সড লেখা, তাহলে আমরা যখন কমেন্টস লিখব তখন আমরা কি লিখতে পারি? তাহলে আমরা নিচে লিখব, কমেন্টসটা আমি লিখে দিচ্ছি, কমেন্টস। তাহলে কি লিখব? দা অপটিমাম ডেপ্ট ইকুইটি, আমরা এখানে ডেপ্ট ইকুইটিটা দেখাই দিতে পারি যে ডেপ্ট ইকুইটি, ডেপ্ট ছিল কত 10%, তাহলে 10 অনুপাত ইকুইটি হচ্ছে 90, তাহলে ডেপ্ট হচ্ছে 10 এবং ইকুইটি হচ্ছে 90%। এই দুইটার মিশ্রণটাই ছিল অপটিমাম। তাহলে দ্য অপটিমাম ডেপ্ট ইকুইটি মিক্সড is 11.3%। আমরা কারণ যদি দেখাতে চাই তাহলে বিকজ ইটস লয়ার কেও, অথবা বিকজ ইটস লয়ার কি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। তাহলে এইভাবে আমরা ডেপ্ট ইকুইটি মিক্সডের যতগুলো অঙ্ক বইয়ে রয়েছে আমরা সবগুলোই সমাধান করে ফেলতে পারি। বইয়ে এই বিষয়টাকে ছক করে দেওয়া আছে, অনেকের কাছে ছকে হয়তো সমস্যা হতে পারে, তাই তাদের জন্য হচ্ছে মাত্র এই একটা ফর্মুলা। আমরা যদি এই সূত্রটাকে ভালো করে আয়ত্ত করতে পারি তাহলে এই টাইপের যতগুলো অঙ্ক রয়েছে আমরা সবগুলোই সমাধান করে ফেলতে পারবো। বাকি যে
অংশটি রয়েছে, আমি এখানে এ বি সি তিনটা দেখিয়েছি, তোমরা বাকিগুলো করে এরকম করে রেজাল্টটা করে দিবে। অর্থাৎ বাকি সবগুলো সম্পন্ন করার পর তোমরা এই কমেন্টসটা লিখে দিবে। তারপরেও যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। ফোন নাম্বার চাইলে ফোন নম্বরও নিতে পারো। ফোন নাম্বারটা যদি লিখে নাও 01619910630। এই নাম্বারে সরাসরি ফোন করলে আমাকে পেয়ে যাবে। এছাড়াও ফেসবুকে মেসেঞ্জারে নক করলেও আমাকে পেয়ে যাবে। আমি চেষ্টা করব সর্বদা তোমাদের পাশে থেকে সাহায্য করার জন্য। তো আজকের ক্লাস আমাদের ক্যাপিটাল স্ট্রাকচারের এই বিষয়টা নিয়েই ছিল। এখন আমি আরেকবার বলে দিই যে এই অঙ্কটি আসলে কাদের কাদের জন্য সবচেয়ে চাইতে ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে যারা বিবিএ অনার্স প্রথম বর্ষ অর্থাৎ ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, এদের জন্য প্রিন্সিপালস অফ ফিনান্স বইটাতে এই অঙ্ক রয়েছে। এছাড়াও বিবিএ অনার্স যারা সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের, তাদেরও ফিনান্স বইটাতে রয়েছে। এরপরে হচ্ছে বিবিএ অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, এবং যারা ম্যানেজমেন্টে রয়েছে তারা ম্যানেজমেন্ট ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, এদের একই বই, সেটা হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। অর্থাৎ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থার্ড ইয়ারের যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট রয়েছে সেই বইটাতেও এই অঙ্কগুলো রয়েছে, এবং ফোর্থ ইয়ারের যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের তাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইটাতেও এই অধ্যায়টা রয়েছে। এছাড়াও বিবিএ অনার্স ফোর্থ ইয়ার যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের তাদের অ্যাকাউন্টিং থিওরি এই বইটাতে এই অধ্যায়টি রয়েছে। তাই এই অধ্যায়গুলো করার জন্য আমাদের আর কোনো নিয়মের প্রয়োজন নেই। এই স্ট্রাকচারের মাধ্যমে যদি কোনো অঙ্ক আসে তাহলে আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। আর যেহেতু এই অঙ্কটি এতবার করে আসে তাই আমরা কখনোই এই অধ্যায়ের এই অঙ্কটি বাদ দিয়ে চিন্তা করব না, আমরা খুব সহজেই এই অঙ্কগুলো করে ফেলতে পারি। যাই হোক, তো এতক্ষণ সময় কষ্ট করে আমার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী কোনো ক্লাস যদি তোমাদের কোনো সমস্যা থাকে অন্য কোনো চ্যাপ্টার বা অঙ্ক বা সাবজেক্ট নিয়ে, তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সাথে থেকে যতটুকু সম্ভব সাহায্য করার জন্য। পরবর্তী ক্লাসের আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।